শুধু দর্শক মণ্ডলী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সুবর্ণ নাগরিকের আরেকটি নতুন পর্বে। আমি আসিফ ইকবাল চৌধুরী বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এমন কিছু মানুষ বা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাই যারা আমাদের মতো যারা শারীরিক প্রতিকূলতার শিকার মানুষরা আছে তাদেরকে চাকরি প্রদান করে। এবং আজকে আমার সাথে এরকমই একজন মানুষ আছেন, তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এম মিরাজ হোসেন। আমরা তার সাথে কথা বলবো এবং আমরা অনেক আনন্দিত যে ওনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন। তো আপনার কাছে শুরুতে জানতে চাবো যে আপনারা কি ভাবেন আসলে শারীরিক প্রতিকূলতা মানুষ সম্বন্ধে? আসলে আমাদের এই ব্যবস্থাটা প্রতিদিন নিয়ে কাজ করার যে ব্যবস্থাটা সেটা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 20 বছর 21 বছর আগে থেকে। আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক পাঠান উনি আসলে তার ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবস্থাটা নিয়েছিলেন। তার কাছে মনে হয়েছে যে আমরা শুধু স্বাভাবিক মানুষ যারা আছেন কিন্তু স্বাভাবিক মানুষের বাইরে যারা বিশেষ ধরনের মানুষ, স্পেশাল টাইপ বা প্রতিবন্ধী আমরা যাদের বলি, যাদের শারীরিক বিভিন্ন প্রতিবন্ধী আছে, তাদেরকে সমাজের মেইন স্রোতে ফিরে তারা সম্ভব। একটু যদি সবার সদিচ্ছা থাকে এবং সবাই যদি একটু করে সুযোগ দেই তাহলে এই মানুষগুলো সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে যারা এখন মূল স্রোতের বাইরে আছে। এই প্রেক্ষাপট থেকে কেরা গ্রুপ আমাদের প্রতিষ্ঠাতা যে ছিলেন, আমাদের চেয়ারম্যান, ওনার ব্যক্তিগত উদ্যোগে এই উদ্যোগটা 20-21 বছর আগে শুরু হয়েছে এবং তার সেই ধারাবাহিকতায় এখনও কেয়া গ্রুপে এটা অব্যাহত আছে। আপনারা শুনে খুশি হবেন, কেয়া গ্রুপে বর্তমানে প্রায় 1000 থেকে 1100 শারীরিক প্রতিবন্ধী চাকরি করেন। আমরা একটু বিস্তারিত জানতে চাই যে আপনাদের এখানে এত মানুষ যেহেতু কাজ করে, তারা কোন কোন ক্ষেত্রে কাজ করছে বা তারা কোন কোন বিষয় নিয়ে কাজ করে এবং তারা আসলে কেমন কাজ করে, এটার ব্যাপারে একটু জানতে চাই। আসলে এক একটা প্রতিবন্ধী বিভিন্ন ধরনের। কেউ কানে শুনতে পায় না, কেউ চোখে দেখতে পারে না, কারো হয়তো শারীরিক ত্রুটি আছে, যেমন কারো হয়তো হাতে সমস্যা, কারো হয়তো পায়ে সমস্যা, এই ধরনের সমস্যা। তো এগুলোকে আসলে আলাদা করে আমাদেরকে দেখতে হয় যে কাকে দিয়ে কোন কাজটা করানো সম্ভব। আমাদের প্রতিষ্ঠানে গেলে যে জিনিসটা দেখবেন, যে অন্ধ সে কাজ করছে, ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং। অন্ধ কাজ করে কিভাবে? অন্ধ কাজ করে এইভাবে, তারা গুনতে পারে। ধরেন কেয়া কসমেটিক্সের সাবানের প্রোডাক্ট, সাবান যখন মেশিন থেকে বের হয় তারা সেগুলো গনে এগুলো একটা কার্টুনে, কোনো কার্টুনে 72 পিস, কোনোটাতে 144 পিস, সেগুলো তারা ভরার পর তারা র্যাপ করতে পারে। তো তাদেরকে এইভাবে কাজে লাগানো হয়। যে কানে শোনে না সে কিন্তু কম্পিউটার অপারেটরও করতে পারে, অপারেটিং করতেও তার কোনো সমস্যা নেই। সে এমনকি কিউসি, কোয়ালিটি কন্ট্রোল যে কাজগুলো থাকে গার্মেন্টস লাইনে, সেগুলো তারা করতে পারে। যারা পায়ে সমস্যা তারা বসে কাজ করতে পারে, তাদের হাত দিয়ে কাজ করতে পারে। তো এইভাবে কাজগুলোকে আসলে আলাদা আলাদা করে বেছে নেওয়া হয়েছে যে কার জন্য কোন কাজটা উপযোগী। তা আমরা সেইভাবে যখন কেউ আমাদের এখানে আবেদন করে বা আমাদের এখানে কাজের জন্য আসে, আমরা প্রথমে দেখি তার জন্য আসলে কোন কাজটা সুইটেবল হবে। যেমন অনেকে মুখে কথা বলতে পারে না, সে কিন্তু দাপ্তরিক কাজ প্রায় সবই করতে পারবে, যেহেতু সে দেখতে পারে, চোখে দেখতে পারে। তো তার জন্য দাপ্তরিক কাজও তার দ্বারা সম্ভব। তো এই কাজগুলোকে আমরা তখন ওইভাবে ভাগ করে তাকে ওই লাইনে দিয়ে চেষ্টা করি যে কিছুদিন তাদেরকে হয়তো বা ইন্টারনাল যেটা বলি আমরা ট্রেনিং পিরিয়ড রাখি, কিছুদিন তাদেরকে কিছুটা সহজ হতে এবং কাজগুলো যাতে তারা করতে পারে সেরকম চেষ্টা করা হয়। করার পরে তারপরে তাদেরকে ওইভাবে বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়। এইভাবেই আসলে চলছে আর কি। আমরা জানি যে এত পরিমাণে যখন শারীরিক প্রতিকূলতার শিকার মানুষেরা কাজ করে তখন তাদের কর্মপরিবেশ সৃষ্টি করাটা একটি অত্যন্ত কঠিন কাজ। ওখানে আপনাদের প্রতিষ্ঠানে এত মানুষের জন্য কিভাবে আপনারা কর্মপরিবেশ সৃষ্টি করছেন যেটা হয়তো অন্য শিল্পপতি বা যারা প্রতিষ্ঠান আছে তারা সেটাকে ফলো করতে পারবে? এটা বাংলাদেশের মতো দেশগুলোতে আসলে খুবই চ্যালেঞ্জিং কাজ। যেটা বিদেশে যেসব দেশগুলো উন্নতশীল দেশ, আমি সেই সব জায়গায় গিয়েও দেখেছি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো বা এরকম স্পেশাল লোক বা প্রতিবন্ধীরা কাজ করে, সংখ্যায় খুবই কম। তারা বেশিরভাগই সরকারি ভাতা নিয়ে, সোশ্যাল সিকিউরিটি থেকে নিয়ে চলে, কাজকর্ম তেমন করে না বললেই চলে, খুবই কম, অল্প কিছু মানুষ এগুলো করে। তো বাংলাদেশের জন্য তো এটা আরও অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। যেটা বলেন কর্মপরিবেশ, যেমন যে হুইল চেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কিন্তু দোতলা, তিনতলা বা উপরতলায় গিয়ে কাজ করা খুব কঠিন কাজ। তাদেরকে এমন একটা পরিবেশ দিতে হবে যেটা নিচতলার মধ্যে থাকতে পারে, তাদের কর্মপরিবেশ একরকম। অথবা তারা যদি উপরে কাজও করে তো খেয়াল রাখতে হবে তারা যাতে লিফট সুযোগটা পায়।
তো অনেক কর্মপ্রতিষ্ঠানে গার্মেন্টসে লিফটের ব্যবস্থাই নেই, তো তারা আসলে এই সমস্ত লোকজনকে কিভাবে হুইল চেয়ারের লোকজনকে ব্যবস্থা করবে। তো তাদের জন্য যেটা হয় নিচতলায় কাজ করার ব্যবস্থা করা। কর্মপরিবেশের আরেকটা ব্যাপার বসার ব্যাপার, তাদের বসা কাজের যে ইয়াটা সেটা কিন্তু সাধারণ একজন শ্রমিক বা কর্মচারী যেভাবে বসে বা যেভাবে কাজ করে তাদের কিন্তু একটু আলাদা, তাদের সিটিং ব্যবস্থাটা একটু আলাদা থাকতে হবে, তাদের দাঁড়ানোর ব্যবস্থা আলাদা হবে। ইভেন আমাদের যখন দুপুরে খাবারের সময়টা থাকে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ক্যান্টিনে গিয়ে অনেক দূরে গিয়ে ক্যান্টিনে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তো তাদের খাওয়ার ব্যবস্থার জন্য বিশেষ এক ধরনের ব্যবস্থা এগুলি করা যায়। কিন্তু ব্যাপারগুলো ছোটোখাটো হলেও আমার মনে হয় যদি সবার সদিচ্ছা থাকে তাহলে এই সমস্যাগুলো অনেকটাই আসলে সমাধান করা সম্ভব। আর আমি একটা কথা একদম জোর দিয়ে বলতে পারি, আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি এই সমস্ত প্রতিবন্ধীদের কাজের স্পিড, দক্ষতা এবং কাজের মান সাধারণ কর্মকর্তাদের চাইতে অনেকাংশে বেশি। এটা একটা ভ্রান্ত ধারণা যে তারা আসলে কোম্পানিকে বা ওই প্রতিষ্ঠানকে আসলে সেই ধরনের সার্ভিস দিতে পারবে না যেটা একটা সাধারণ স্বাভাবিক মানুষ দিতে পারে। এটা একদম ভুল ধারণা, এটার পিছনে একটা লজিক আছে। তারা এই সুবিধাটা যেহেতু এই প্রতিষ্ঠানে পাচ্ছে তাদের সবকিছু এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করে। সে জানে যে এই প্রতিষ্ঠানে আমাকে একটা বিশেষ সুযোগ দিয়েছে, এই বিশেষ সুযোগটা আমি এই প্রতিষ্ঠানে পেয়েছি, এখান থেকে আমি একটা আয় রোজগার করতে পারছি, আমি এতদিন বেকার ছিলাম, এখান থেকে আমি আয় রোজগার করতে পারছি, তখনই সে এখানে তার মন প্রাণ ঢেলে দিয়ে সে কাজ করে। ফলে কাজের কোয়ালিটি বলেন, দক্ষতা বলেন এবং সামগ্রিকভাবে কোনো অংশেই সাধারণ আমাদের যে মানুষ আছে আমরা তাদের চেয়ে কোনো অংশে কম না, আমি বলবো অনেকাংশে তারা আমাদের সাধারণ মানুষের চাইতেও ভালো দক্ষতা দেখায় এবং কাজের মান অত্যন্ত ভালো, এবং কোম্পানি কোনো অংশে তারা ক্ষতির আশঙ্কা থাকে না। ওই যে বললাম কিছু স্যাক্রিফাইস করতে হবে, মেনে নিতে হবে, কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে, কিন্তু ফলাফল খুব একটা খারাপ হবে বলে আমি মনে করি না। পরিশেষে বলতে চাই যে আর আমরা এই জনগোষ্ঠী বা এই দেশকে আমরা বলতে চাই, এই সমাজকে আমরা বলতে চাই যে শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে আর অবহেলা নয়, তাদেরকে যদি একটু সাহায্য এবং একটু সহানুভূতি করা যায় তাহলেই তারা বোঝা থেকে দেশের সম্পদে পরিণত হবে। আপনারা যদি আমাদের এই সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনারা অংশগ্রহণ করতে পারেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটি হলো info@subornonagorik.org। আমি আরেকবার বলছি info@subornonagorik.org। একদম আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। আমাদের এই দেশ প্রায় 19 থেকে 20 কোটি জনসংখ্যার দেশ আজকে। এই দেশের একটি বিশাল জনসংখ্যা শারীরিক প্রতিকূলতার শিকার, তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই আমরা সম্মিলিত উন্নয়ন আনতে পারবো না। তো আমি আসিফ ইকবাল চৌধুরী বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের আগামী অনুষ্ঠান আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন।